শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি মানে গ্রুপ পাচ্ছি না, আমি গ্রুপে নাই, দেখেন তো। আমি তো ওটাতে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? কানার মতো দাঁড়িয়ে এতবার গরিব লড়াই গেল ক্লাস নিতে আসলে। হ্যাঁ, ক্লাস নেন, নিজে নেন। কয়জন আছে? লাইভ চলতেছে, আপনি কথা বলেন। বলো, সমস্যা নেই, দেখে দেখে বলুন। ইয়েস, এখন আসছে। হয়তো পেয়ে গেছি, ঠিক আছে না? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। ফারহানা ইতি সমাজকর্ম নাই, তাও আপুকে দেখতে আসছি। ক্লাস করে অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, সবাই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আচ্ছা, একটু পরিচয় পর্ব হয়ে যাক। তোমরা তোমাদের নাম আর জেলাটায় কমেন্ট করে জানাবে, আর আমি আমার পরিচয়টা দেব। তোমরা কমেন্ট করো তোমার জেলা আর তোমার নামটা। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাজদিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে। আর চলশিখি প্ল্যাটফর্মে আমি সমাজকর্মের জন্য তোমাদের সাথেই রয়েছি। আর মিশন টেস্ট A+ কোর্সে
অলরেডি তোমাদের সাথে আছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি তোমাদের পড়াবো সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের মৌলিক মানবিক যে চাহিদাটা রয়েছে সেটি। তোমরা দ্রুত জয়েন করে ফেলো। ঢাকা থেকে মান্নান বলছি আপু, আমিও ঢাকার। আচ্ছা, অনেকেই ঢাকার। আচ্ছা ঠিক আছে, তোমরা পরিচয় দিয়ে রাখো, আমি দেখবো কে নিয়মিত ক্লাস করো। পিরোজপুর আফিয়া ফারজানা, হ্যাঁ তুমি পেইড ব্যাচের। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা আজকে আমরা পড়ব সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের যে মৌলিক মানবিক চাহিদা, মানুষের যে চাহিদা রয়েছে মৌলিক চাহিদা, তারপর মৌলিক মানবিক যে চাহিদা, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এই ক্লাসের মাধ্যমে আমরা প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আছে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। আচ্ছা, মৌলিক মানবিক চাহিদা এই বিষয়গুলো বোঝার আগে আমার কি বোঝা দরকার, যে মৌলিক চাহিদাটা কি, মানবিক চাহিদাটা কি। সর্বপ্রথম চাহিদা জিনিসটা কি, তাই না? তো চাহিদা হচ্ছে আমাদের নিত্যদিনে যা প্রয়োজন সেগুলোকে আমরা চাহিদা বলতে পারি। দেখো, এখন আমরা যদি বলি যে স্পেসিফিকভাবে যদি বুঝতে চাই যে চাহিদাটা কি বলতে চাই, তাহলে আমরা বলবো যে চাহিদা শব্দের অর্থ কি, প্রয়োজনীয়তা। অর্থাৎ আমাদের যা প্রয়োজন সেটাকে আমরা কি বলতে পারি, চাহিদা বলতে পারি। তারপর দেখো, মানুষ জীবন ধারণে যে বিষয়গুলো পূরণ করা জরুরি মনে করে তাই চাহিদা। আমরা প্রথমত জানলাম যে চাহিদা শব্দের অর্থ প্রয়োজনীয়তা। তারপর মানুষ তার জীবন ধারণের জন্য যা কিছু কি করতে চাই, পূরণ করতে চাই, সেটাকে আমরা চাহিদা বলতে পারি। সব ধরনের চাহিদা মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়। প্রথমে আমরা জানলাম চাহিদা, তারপর আসবে মৌলিক চাহিদা, তারপর আসবে মৌলিক মানবিক চাহিদা। তো দেখো কি বলেছে এখানে, যে সব ধরনের চাহিদা মৌলিক চাহিদার অন্তর্গত নয়। প্রধানত দৈহিক বৃদ্ধি, দেহের যে বৃদ্ধি, বিকাশ, সামাজিক জীবনের উৎকর্ষতার জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য সেগুলোকে মৌলিক মানবিক চাহিদা পর্যায়ভুক্ত। অর্থাৎ এখানে মৌলিক চাহিদাও রয়েছে, মানবিক চাহিদাও রয়েছে। তার মানে এই কথাটার মধ্যে মৌলিক মানবিক চাহিদা দুটোই বলা হয়েছে। উপরে দেখো, আমরা চাহিদা কি জানলাম, চাহিদা শব্দের অর্থ প্রয়োজনীয়তা। অর্থাৎ মানুষ জীবন ধারণে যে বিষয়গুলো পূরণ করা জরুরি মনে করে তাকেই চাহিদা বলা হয়। তারপর আমরা জানবো কি, মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা জানবো, তারপর মৌলিক মানবিক চাহিদা। দেখো, মৌলিক মানবিক চাহিদাটা কি? মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক, মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় তাকে মৌলিক মানবিক চাহিদা বলে। অর্থাৎ এখানে মৌলিক মানবিক দুই চাহিদা আছে। কিন্তু দেখো, এমন চাহিদা যেগুলো ছাড়া মানুষ এক্সিস্ট করতে পারে না এই পৃথিবীতে। যেমন ধরো, আমরা যদি খাদ্য বলি, ঘুম বলি, এগুলো ছাড়া কি একজন মানুষ বাঁচতে পারে? বাঁচতে পারে না। তাহলে যেসব চাহিদা ছাড়া মানুষ পৃথিবীতে এক্সিস্টই করতে পারে না সেটাই হবে মৌলিক চাহিদা। আর মানুষের সুস্থভাবে, স্বাভাবিকভাবে সমাজে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলোর প্রয়োজন সেগুলোকে বলা হয় মানবিক চাহিদা। তো মৌলিক আর মানবিক চাহিদা দুটো এক জিনিস নয়, এর মধ্যে যে পার্থক্যটা সেটা আমি বলে দিলাম অলরেডি। তাহলে দেখো, মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় তাকে মৌলিক মানবিক চাহিদা বলে। অর্থাৎ এখানে মৌলিক চাহিদাও রয়েছে, মানবিক চাহিদাও রয়েছে, কারণ তার শারীরিক এবং মানসিক, সামাজিক বিকাশের জন্য তার দুই চাহিদা কি পূরণ করা দরকার। মৌলিক মানবিক চাহিদা মূলত দুই ধরনের চাহিদার সমন্বয়ে গঠিত হয়। তাহলে মৌলিক মানবিক চাহিদা কয় ধরনের চাহিদা সমন্বয়ে গঠিত হয়? দুই ধরনের। দেখো, প্রথমত মৌলিক চাহিদা, যেটাকে আমরা বেসিক নিড বলি ইংলিশে, যে বেসিক নিড মৌলিক চাহিদা যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, বাঁচার জন্য তাকে মৌলিক চাহিদা পূরণ করতে হবে। তারপর তার সামাজিক বিকাশ, সমাজে বসবাস করতে গেলে তাকে সভ্যতার পরিচয় দিতে হবে, সেক্ষেত্রে তার মানবিক চাহিদাগুলো পূরণ করতে হবে। তাহলে চাহিদা কি, মৌলিক মানবিক চাহিদাটা কি, মৌলিক চাহিদা কি, মানবিক চাহিদা কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো, চাহিদা, মৌলিক চাহিদা, মানবিক চাহিদার মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আচ্ছা, আমরা একটু অতিরিক্ত কমেন্ট না করি, মানে ক্লাস রিলেটেড অতিরিক্ত কথা, অন্য কমেন্টের রিপ্লাই দেওয়া, এসব থেকে একটু বিরত থাকি, যেহেতু আমরা ক্লাস করছি, মনোযোগ ওই ক্লাসের দিকে। ওকে, আর তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে।
এখন দেখো আমরা আবার মৌলিক চাহিদাটা একটু বিস্তারিত আলোচনা করি যে মানুষ সহ, দেখো মানুষ সহ যে কোনো জীবন্ত প্রাণী, শুধু মানুষই না, হ্যাঁ আমাদের মৌলিক চাহিদাটা শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা বা মানুষ বলো প্রাণী বলো, যে কোনো প্রাণী তার এই মৌলিক চাহিদাটা পূরণ করতে হবে, তাকে বেঁচে থাকতে হলে মৌলিক চাহিদার প্রয়োজন রয়েছে। মানুষ সহ যে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, তার কী করতে, অস্তিত্ব রক্ষা করতে, দৈহিক বৃদ্ধি করতে, বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা হয় তাকে মৌলিক চাহিদা বলা হয়। মৌলিক চাহিদাকে আমরা জৈবিক চাহিদাও বলতে পারি। তাহলে যেসব চাহিদা পূরণ ব্যতীত একজন মানুষ বলো একজন প্রাণী বলো পৃথিবীতে কী করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। সেই সব চাহিদাই হচ্ছে মৌলিক চাহিদা। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কি, খাদ্য। খাদ্য ছাড়া কোনো মানুষ বলো কোনো প্রাণী বলো বেঁচে থাকা অসম্ভব, ঘুম ইত্যাদি। ওকে, তাহলে মৌলিক চাহিদাটা কি আমি আশা করি একদম ক্লিয়ার হয়ে গিয়েছ। তারপর দেখব আমরা যে মানবিক চাহিদা। সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে আমরা যদি সমাজে সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে বসবাস করতে যাই তাহলে আমাদের মৌলিক চাহিদার পাশাপাশি আরও কিছু চাহিদার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তো এগুলো পূরণ হলে একজন মানুষ পরিপূর্ণভাবে কী করতে পারবে, বাঁচতে পারবে। সুস্থ ও স্বাভাবিক যে মানুষ আছে, মানুষ হিসেবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যে সকল চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলোকে মানবিক চাহিদা বলে। তাহলে আমরা কি পেলাম, যে সুস্থ ও স্বাভাবিকভাবে, এখানে খেয়াল করবে, সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, সমাজে বসবাসের জন্য আমাদের অতিরিক্ত যে চাহিদাগুলো পূরণ করতে হয় সেগুলোকে কি বলে বলো, সেগুলো বলে কি, মানবিক চাহিদা। এখন দেখো মানবিক চাহিদাকে সামাজিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ আমরা মৌলিক চাহিদাকে মানবিক চাহিদাকে আমরা সামাজিক চাহিদাও বলতে পারি, মৌলিক চাহিদাকে আমরা জৈবিক চাহিদাও বলতে পারি। এখানে কনফিউশন হওয়ার কোনো বিষয় নেই। যদি জৈবিক আসে সেটাও সেই মৌলিক চাহিদায় ধরে নিবা, আবার এখানে সামাজিক যদি বলে যে সামাজিক চাহিদা কি, তাহলে সেটা মানবিক চাহিদা। ওকে, দেখো মার্কিন সমাজকর্মী চার্লট টুলে কি বলেছে, মার্কিন সমাজকর্মী চার্লট টুলে তার বিখ্যাত একটা গ্রন্থ যে কমন হিউম্যান নিডস, তার কমন হিউম্যান নিডস গ্রন্থের 6টি মৌলিক বিষয় মৌলিক মানবিক চাহিদার কথা কি করেছে, উল্লেখ করেছে। এটা এমসিকিউ এর জন্য তোমরা একটু নোট করবে যে কে বলেছে, কয়টি বলেছে। সমাজকর্মী কি, মার্কিন সমাজকর্মী চার্লট টুলে। মার্কিন সমাজকর্মী চার্লট টুলে 6টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ এই 6টি মৌলিক মানবিক চাহিদা একজন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। তারপর দেখব আমরা, দেখো খাদ্য। এখন আমরা সেই মৌলিক যে মার্কিন যে সমাজকর্মী যে 6টি মৌলিক মানবিক চাহিদার কথা বলেছে সেই 6টি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এখন কথা হলো, আমি এর আগে যা পড়িয়েছি যে চাহিদা কি, মৌলিক মানবিক চাহিদা কি, মৌলিক চাহিদা কি, মানবিক চাহিদা কি, এই সবগুলো বিষয় তোমরা একদম ভালো করে ধারণা নিয়ে রাখবে যে এমসিকিউ বলো, সিকিউ এর ক নাম্বার বলো, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখন আরেকটি বিষয় আমি বলবো, ভালো করে পয়েন্ট আউট করবা যে এই যে আমরা মৌলিক মানবিক চাহিদার কথা যে বলতেছি, যে এখানে খাদ্য, সর্বপ্রথম কি খাদ্য, 1 নম্বরে কি আছে, খাদ্য। তো এগুলা সৃজনশীলে কিভাবে আসবে, সৃজনশীলে ঘয়ের জন্য আমরা কি করব, 6টি যে মৌলিক মানবিক চাহিদা রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ উদ্দীপকে এরকম থাকবে যে উদ্দীপকে এক খাদ্যের কথা বলা হলো বা কি বলে ওটাকে, বস্ত্রের কথা বলা হলো, তখন বলবে যে উক্ত বিষয়ে উদ্দীপকে উল্লেখিত বিষয়টা কাকে ইঙ্গিত করে, কোন বিষয়টিকে ইঙ্গিত করে। তখন তোমরা দেখবে যে হয়তো বা সেখানে খাদ্য ইঙ্গিত করবে, হয়তো বা বস্ত্র। তো সেই ক্ষেত্রে প্রশ্নে আসবে এরকম যে উক্ত বিষয়টি ব্যাখ্যা করো, আলোচনা করো, এরকম। তখন সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, যে এই খাদ্য সম্পর্কে লিখতে হবে। আর আমি স্লাইডে যেভাবে সাজিয়েছি এটা গ নাম্বারের জন্য এনাফ, এইটুকু দিলে ঘয়ের জন্য হয়ে যাবে। তো দেখো এখন আমরা খাদ্য সম্পর্কে জানি যে মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চাহিদা হলো খাদ্য। তাহলে মৌলিক মানবিক চাহিদার মধ্যে সর্বপ্রথম যে উপাদানটা আসবে, যে চাহিদাটা আসবে সেটা হবে খাদ্য। খাদ্য ছাড়া কি করতে পারে না, মানুষ বলো কোনো প্রাণী বলো কেউই বাঁচতে পারে না। মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য বলতে, দেখো খাদ্য বলতে এখন কি বুঝিয়েছে, মানব উপযোগী, অর্থাৎ মানুষের
জন্য মানুষের খাওয়ার জন্য উপযোগী খাদ্যদ্রব্যকে বোঝানো হয়, অর্থাৎ মানুষ খেতে পারবে খাওয়ার যোগ্য যেসব জিনিস রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারি, যে সেগুলো হচ্ছে খাদ্য। দেখো, মানব দেহের গঠন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য অপরিহার্য। তাহলে খাদ্য কি, যে আমরা জানলাম যে মানব উপযোগী, মানুষের জন্য উপযোগী যেসব দ্রব্য রয়েছে, যেসব জিনিস আমরা খেতে পারি সেগুলোকে কি বলবো, খাদ্য বলবো। আর খাদ্য আমাদের কেন দরকার, ক্ষয়পূরণ, দেহের গঠন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য খাদ্য কি অপরিহার্য। দেখো, খাদ্য বলতে মানুষের ধর্ম, এই ডেফিনেশনটা একদম মুখস্থ করবা। যে যদি বলে যে খাদ্য কি, যদি প্রশ্নে বলে যে খাদ্য কি সৃজনশীল ক নাম্বারে খাদ্য কি, তখন আমরা এই উত্তরটা লিখব যে খাদ্য কি। খাদ্য বলতে মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি অনুমোদিত সুষম খাদ্যকে কি বলা হয়, সুষম খাদ্যকে বোঝানো হয়। দেখো, কারণ এক সমাজে ধর্মে বা বর্ণের লোকদের জন্য যা মানবোপযোগী খাদ্য হিসেবে স্বীকৃতি, সেটা অন্য সমাজে অন্য ধর্মের জন্য সেটা খাদ্য হিসেবে স্বীকৃতি নয়। তাহলে আমরা এখানে কি পেলাম, যে খাদ্য বলতে মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি অনুমোদিত সুষম খাদ্যকে বোঝায়। দেখো, তারপর উপাদান অনুসারে সমগ্র খাদ্যকে আবার কয়েকটি ভাগে, 6টি ভাগে ভাগ করেছে। দেখো, উপাদান অনুসারে কয়টি ভাগে, এগুলো একটু মাথায় রাখবে। উপাদান অনুসারে, কাজ অনুসারে খাদ্যের শ্রেণী বিভাগ রয়েছে। ওকে, যে উপাদান অনুসারে 6টি ভাগে ভাগ করেছে। প্রথমত কি, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। তাহলে আমরা খাদ্য কি সেটা আমরা অলরেডি জেনে ফেললাম। এবং উপাদান অনুসারে সুষম খাদ্যকে কয় ভাগে, সমগ্র খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা জানলাম। এখন এখানে আসে যে সুষম খাদ্য কি, তাই না? খাদ্যের যে 6টি উপাদান, 6টি গুণাগুণ রয়েছে, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এখন যে খাদ্য তালিকায়, যে খাদ্যে এই 6টি উপাদানই থাকবে, তখন সেই খাদ্যকে আমরা কি বলতে পারবো, সুষম খাদ্য বলতে পারবো। আর মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই সুষম খাদ্যের প্রয়োজন, অর্থাৎ খাদ্যের 6টি গুণ যেখানে আছে সেটাই আমাকে গ্রহণ করতে হবে। তারপর দেখো, খাদ্যে শরীরের ক্ষয় পূরণ হয়, অর্থাৎ আমাদের যে শরীরে আমরা যে পরিশ্রম করি, আমাদের শরীর থেকে যে শক্তিটা অপচয় হয়, সেটা খাবার খাওয়ার পরে কি হয়, আবার রিকভার হয়ে যায়। যে খাদ্য শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধি, বিকাশ, পুষ্টির জন্য প্রয়োজনীয় সব উপাদান উপযুক্ত পরিমাণে থাকে এবং কি প্রয়োজনীয় পরিমাণ ক্যালোরি দেয়, অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ কি দিয়ে থাকে, আমাদের শক্তি দিয়ে থাকে। সুষম, তাকে বলা হয় সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য বলতে কি বোঝায়, তখন আমরা এই সংজ্ঞাটা দিব। এটা সৃজনশীল ক নাম্বারে থাকার সম্ভাবনা বেশি, অনুধাবনেও থাকবে। তো আমরা কি বলবো, যে খাদ্য কি, সুষম খাদ্য কি, দুইটা জিনিসই একটু আলাদা। কারণ আমাকে খাদ্য বলতে আমরা যেটা খাওয়ার যোগ্য, মানুষের যেটা খাওয়ার যোগ্য সেটাকে আমরা খাদ্য বলি। কিন্তু সুষম খাদ্য কি, যে খাবারে খাদ্যের 6টি পুষ্টি গুণাগুণ বিদ্যমান থাকবে সেটাকে আমরা সুষম খাদ্য বলবো। ওকে, এখন দেখো, সুষম খাদ্যের অভাবে, সুষম খাদ্য যদি একটা মানুষ গ্রহণ না করে তাহলে তার কি সমস্যা হতে পারে। অভাবে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা দেখা দেয়। অর্থাৎ কি করে, এই প্রেক্ষিতে দেখো খাদ্যকে আবার 3 ভাগে ভাগ করেছে। আমি বারবার বলেছি, যে আগেও বললাম, যে উপাদান অনুসারে কয় ভাগে ভাগ করা হয়, 6 ভাগে। আবার এখানে পুষ্টিহীনতা, অভাবের উপর ভিত্তি করে আবার খাদ্যকে কয়টি, 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। ওকে, 3টি শ্রেণীতে। দেখো, সেটা ক নাম্বারে কি, যে শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরণ খাবার, যেমন দুধ, ডিম, এগুলো কি হয়, বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, এগুলো আমাদের শক্তি দেবে। তারপর দেখো, শক্তিদায়ক খাবার, যেমন ভাত, রুটি, আলু ইত্যাদি হলো শক্তিদায়ক খাবার। রোগ প্রতিরোধ খাবার, যেমন যেসব খাবার খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ হবে। কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের শক্তি হবে, কিছু খাবার খেলে আমাদের বৃদ্ধি হবে। তো দেখো, যে রুটি, আলু খেলে আমাদের কি, ভাত, যে শর্করা জাতীয় খাবার, সেগুলো খেলে আমাদের শক্তি উৎপাদন হবে, শরীরের বৃদ্ধি হবে। সেই রকম দুধ, ডিম, যত আমিষ বা প্রোটিনযুক্ত খাবার আছে, ঠিক তেমনি রোগ প্রতিরোধ খাবার, যেমন শাকসবজি, ফলমূল, এগুলো বেশি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা খাদ্যের 6টি উপাদান সম্পর্কে জানলাম। তারপর এটাকে আবার পুষ্টিহীনতা, অভাবের উপর ভিত্তি করে 3টি শ্রেণীতে ভাগ করা হয়, সেটি জানলাম। এখন দেখো, আমরা বস্ত্র, তার মানে আমরা মৌলিক মানবিক চাহিদার খাদ্য,
যে একটা উপাদান, সেটা আমরা কি করলাম, জেনে ফেললাম। কোনো সমস্যা আছে কি না কমেন্ট করে আমাকে জানাও। কোনো সমস্যা আছে কি না আমাকে জানাও। আচ্ছা, রুটিটা কিভাবে হয়? যে রুটি শক্তিদায়ক খাবার জানতাম না। রুটিটা কই থেকে আসে? গম থেকে আসে না? ওটা কি শর্করা না? আচ্ছা, জানলা না, এখন জানো। পরীক্ষাতে যদি আসে রুটি কোন জাতীয় খাবার বা রুটি খেলে কি হয়, তখন জানতে তাতে তুমি পরীক্ষাতে আনসার করতে পারো। ওকে, অনেক কিছুই জানবে যেটা তুমি জানো না। মনোযোগ দিয়ে ক্লাসটি করো। এখন আমরা দেখব বস্ত্র, অর্থাৎ মৌলিক মানবিক চাহিদার দ্বিতীয়তম চাহিদা হচ্ছে কি আমাদের বস্ত্র। প্রথমে আমরা খাদ্য পেলাম, তারপর আমরা এখন বস্ত্র দেখব। দেখো, মানব সভ্যতার ধারক বাহক হিসেবে বস্ত্র, এখানে সরি একটু ভুল হয়েছে টাইপিং, যে মানব সভ্যতার কি ধারক এবং বাহক হিসেবে বস্ত্র হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। যদি এমসিকিউ আসে নিচের কোনটি দ্বিতীয় মৌলিক মানবিক চাহিদা, তাহলে আমরা কি দিব? বস্ত্র। ওকে, তারপর দেখো যে প্রাকৃতিক প্রতিকূল অবস্থা হতে নিজেদের রক্ষা করার জন্য, প্রাকৃতিক যে প্রতিকূল অবস্থা আছে সে অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন রয়েছে। এখন দেখো, প্রাকৃতিক প্রতিকূল বলতে কি বোঝানো হয়েছে? যেমন আমাদের 6টা ঋতু আছে, কখনো শীত, কখনো কি গরম। শীতের মধ্যে আমরা যদি সেই গরম কাপড় সোয়েটার না পরি, তাহলে কি আমরা কি বেঁচে থাকতে পারবো? ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যাবো। ওকে, এই জন্য কি প্রাকৃতিক যে প্রতিকূল অবস্থা, সেখান থেকে নিজেদের রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন রয়েছে। তারপর দেখো, প্রাচীন মানুষের লজ্জা নিবারণে, প্রাচীনকালে দেখো মানুষ লজ্জা নিবারণের জন্য কি করতো? পাতা, গাছের ছাল, পশুর চামড়া ব্যবহার করতো। সেখান থেকে কিন্তু এই বস্ত্র সম্পর্কে মানুষের ধারণা তৈরি হয়, তাই না? আর কি বলে দেখো, বস্ত্রের ব্যবহারই মানুষকে সভ্যতার মর্যাদা দান করেছে। আমরা এর আগে খাদ্য পড়েছি, এখন আমরা বস্ত্র। প্রত্যেকটা মৌলিক মানবিক চাহিদা থেকেই সৃজনশীল প্রশ্ন আসবে। উদ্দীপকে বলবে, উদ্দীপকে যে উল্লেখিত বিষয়টি সেটি কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। যদি খাদ্যকে ইঙ্গিত করে তাহলে খাদ্যের সাথে, তখন হয়তো বা প্রশ্নে বলবে তাহলে উক্ত বিষয়টি বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, বুঝিয়ে বলো। তখন তোমাকে খাদ্য চাইলে খাদ্য, বস্ত্র চাইলে বস্ত্র, চিকিৎসা চাইলে চিকিৎসা নিয়ে কথা বলতে হবে। আর এখানে আমি স্লাইডে যেভাবে সাজিয়ে দিয়েছি এইটুকু ঘয়ের জন্য এনাফ। তুমি দিয়ে উদ্দীপকের 2টা লাইন মিল করে দিয়ে লিখে দিবে, এনাফ হয়ে যাবে। আর অতিরিক্ত কিছু লিখতে হবে না। এর জন্য একটু ইনফরমেশন আমি একটু বেশি করে দিয়েছি, যাতে এটা পড়লেই তোমার ঘয়ের জন্য হয়ে যায়। দেখো, বস্ত্রের ব্যবহার মানুষকে সভ্যতার মর্যাদা দান করেছে। অর্থাৎ বস্ত্র ব্যবহার আগে মানুষ অসভ্য ছিল, যখন বস্ত্রটা ব্যবহার করলো, নিজের লজ্জা নিবারণ করলো, তখন থেকে মানুষ কি করলো? সভ্যতার মর্যাদা দান করেছে বস্ত্রের ব্যবহারের মাধ্যমে। মানুষের সামাজিক সম্পর্ক বজায় রেখে স্বাভাবিক সভ্য জীবনযাত্রা অব্যাহত রাখতে বস্ত্রের গুরুত্ব অপরিসীম। বস্ত্রের চাহিদা অপরিত থাকলে মানুষ কি সামাজিকতা রক্ষা করতে পারবে না। অর্থাৎ বস্ত্রের যে চাহিদাটা যদি অপূর্ণ থাকে, তাহলে মানুষ সামাজিকতা রক্ষা করতে পারবে না। দেখো, অন্যদিকে কি বলেছে? বস্ত্র ছাড়া মানুষ প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। প্রাণী জগতে একমাত্র মানুষের বেলায় বস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাণী জগতে একমাত্র মানুষের জন্যই কি বস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। পশু পাখি তো আর বস্ত্র ব্যবহার করে না। দেখো, দৈহিক সামাজিক প্রয়োজন ছাড়াও বস্ত্রের ধর্মীয় এবং নৈতিক প্রয়োজনীয়তা রয়েছে। এক এক ধর্মে, যেমন আমরা মুসলিম যারা আছি তাদের বস্ত্র আমাদের কীরকম হয়ে থাকে, আমরা যারা পর্দা করে ইসলামিক মাইন্ডেড থাকে, তাহলে তাদের বস্ত্রের ধরন একটু আলাদা হয়ে থাকে। দেখো, তাই বস্ত্র, এখানে আবার একটু ভুল হয়েছে, তাই বস্ত্র কেবল শারীরিক কষ্ট লাঘব করে না, বরং ধর্মীয় ও সামাজিক নৈতিকতাও বজায় রাখে। তাহলে আমরা বস্ত্র সম্পর্কে অনেক কিছু জানলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো, তোমাদের জন্য আরও একটি সুখবর বলো, একটা অপরচুনিটি বলো, সেটি হলো FRB 4.0 কোর্স, যেখানে মানবিকের সবগুলো সাবজেক্টই তো পড়ানো হবে। আর সেখানে আমি তো মানবিক সমাজকর্মের জন্য তোমাদের জন্যই আছি।
সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথম এবং দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস শেষ করা হবে। শুধু শেষ করাই নয়, সেখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে। তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, সব পরীক্ষায় দিতে পারে। তোমরা 26-27 ব্যাচের যারা আছো, যাদের প্রিপারেশন ভালো না, যারা ভাবছো যে হয়তো বা কারোর কাছে পড়তে হবে, তাদের জন্য দারুণ একটা অপরচুনিটি, তোমরা কেউ মিস করবে না আশা করি। এই ব্যাচের ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে। ওরিয়েন্টেশন ক্লাস হবে দেখো 12 তারিখে, সেটা ডিসেম্বরে 12 তারিখে, ওকে। আর এই মাসের 24 তারিখ থেকেই হচ্ছে ভর্তি শুরু হবে। আর ব্যাচের ক্লাস 20 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে। আর 20 তারিখ তো জানতে, দেখো এই কোর্সে কী কী থাকবে আমি একটু বলে দিই। যে ফুল সিলেবাসের লাইভ ক্লাস থাকবে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পত্রের ফুল যে সিলেবাস আছে সেটা শেষ করে দেওয়া হবে। সেগুলো রেকর্ডেড ক্লাস পাবা, পরীক্ষা দিতে পারবা। প্রতিটি অধ্যায়ের সিকিউ সাজেশন, প্রতিটি অধ্যায়ের এমসিকিউ সাজেশন, প্রতিটি ক্লাসের যে স্লাইডগুলো সেগুলো সব পাবা। মানে যত ফ্যাসিলিটিস তোমাকে ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সব পাবা ইনশাল্লাহ। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা প্রথম কমেন্ট দেখে ফেলো, সেখানে বিস্তারিত কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে যাবে আশা করি। তো এখন আমরা দেখব বাসস্থান। আমরা দেখলাম খাদ্য, দেখলাম বস্ত্র, দেখলাম। এবার আমরা বাসস্থান সম্পর্কে জানবো, অর্থাৎ মৌলিক মানবিক চাহিদার তৃতীয় যে স্থানে যে উপাদানটা রয়েছে সেটি হচ্ছে বাসস্থান, ওকে। দেখো, বাসস্থান বলতে মানুষের বসবাসের জন্য ঘর বাড়ি সহ কোনো স্থানকে বোঝায়। তাহলে বাসস্থান বলতে কি বোঝায়, সেটা যদি ক নাম্বার সৃজনশীলে ক নাম্বারে আসে, তাহলে আমরা কি দিব, যে মানুষের বসবাসের জন্য ঘর বাড়ির যে জায়গা, যেখানে মানুষ বসবাস করে ঘর বাড়ি, এই জায়গাটাকে আমরা কি বলবো, বাসস্থান বলবো। শুধু মানুষের জন্যই নয়, পশু পাখির জন্য আশ্রয়স্থল রয়েছে। দেখো, তাই মৌলিক চাহিদা হিসেবে বাসস্থানের গুরুত্ব ব্যাপক ও বহুমুখী। প্রথমত দেখো কি করে, যে বাসস্থান কি করে। প্রাচীনকালেও কিন্তু মানুষ দলবদ্ধ, সংঘবদ্ধ একটা নির্দিষ্ট একটা ছাউনির নিচে বসবাস করতো। কারণ তারা প্রতিকূল পরিবেশ থেকে, ঝড় থেকে বাঁচার জন্য, কি নিজেদেরকে সুরক্ষা করার জন্য, রক্ষা করার জন্য তারা কি করতো, একটা বাসস্থান খুঁজে বের করতো। সেখানে সেই ধারণা থেকে আস্তে আস্তে আজকের এই বাসস্থান, ওকে। দেখো, আমরা বাসস্থান কেন প্রয়োজন, বা কেন আমাদের বাসস্থানের প্রয়োজন বোধ করলাম আমরা সেই প্রাচীনকাল থেকে, যে রোদ, বৃষ্টি, ঝড়, শীত, তা প্রভৃতি প্রাকৃতিক যে দুরবস্থা রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের মাথায় কি চিন্তা আসলো, যে আমাদের বাসস্থান লাগবে, ওকে। তারপর দেখো দ্বিতীয়ত কি বলেছে, নিরাপদে বিশ্রাম, নিদ্রা। আমাদের নিদ্রার প্রয়োজন, নিরাপদ প্রয়োজন। পারিবারিক জীবনযাপনের জন্য উপযুক্ত ও স্থায়ী নির্দিষ্ট বাসস্থান আমাদের আবশ্যকতা রয়েছে। আমরা নিরাপদ যেখানে একটা জায়গা, যেখানে আমরা সারাদিন পর ঘুমাবো, থাকবো, খাবো, পরিবার পরিজন নিয়ে থাকবো, আমাদের একটা বাসস্থান দরকার। তখন থেকেই বাসস্থানের ধারণা, ওকে। দেখো, এবার আমরা দেখব শিক্ষা। আমরা তৃতীয় নাম্বার উপাদানে চলে আসলাম, মৌলিক মানবিক চাহিদার। আমি একটু কমেন্ট দেখি। খাদিজা আক্তার, নিহা, আচ্ছা, আমরা বলেছি অতিরিক্ত কথা না বলি, যতটুকু বলা দরকার। আমি যখন বলবে তোমরা একটা আনসার দাও, তখন কথা বলবে। একজনের কমেন্ট নিয়ে এরকম কথা বলবে না, দয়া করে প্লিজ। তোমরা ক্লাস করছো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, শিক্ষা নিয়ে আমরা কি বলবো, যে শিক্ষাটা কি, যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা জানি যে সুশিক্ষা কি, জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন সবাই তো শিক্ষিত হয়, আসলে কি সবার মধ্যে শিক্ষা জিনিসটা রয়েছে? তার মধ্যে যদি সুশিক্ষাটাই না থাকে, তাহলে কি সে জাতির মেরুদণ্ড না হয়ে কি হবে, জাতির জন্য দুর্দশাগ্রস্ত হবে, তাই না? যে সুশিক্ষা থাকতে হবে, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে শিক্ষাকে সারা বিশ্বে কী করা হয়েছে, মৌলিক মানবিক চাহিদা হিসেবে তুলে ধরা হয়েছে। যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে শিক্ষার গুরুত্ব রয়েছে। অন্যতম মৌলিক মানবিক চাহিদা যদি বলে, তাহলে সেটা হবে শিক্ষা। শিক্ষা মানুষকে মেধা, যোগ্যতার শ্রেষ্ঠত্ব দান করে। শিক্ষা মানুষকে মেধা, যোগ্যতার শ্রেষ্ঠত্ব দান করে। মানুষকে নিরক্ষর থেকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে ফেলে শিক্ষা, ওকে। স্কুলে কলেজের মাধ্যমে তথা আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে বস্তুনিষ্ঠভাবে, মানে একদম বাস্তবে জ্ঞান নিয়ে যে জানা, জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে কি বলে, শিক্ষা বলে। তাহলে সৃজনশীল ক নাম্বারে যদি বলে শিক্ষা কাকে বলে, অনুধাবনে যদি বলে শিক্ষা বলতে কি বুঝো, বুঝিয়ে বলো, তখন আমরা পারবো না যে শিক্ষা বলতে কি বোঝে।
তাহলে আমরা এই সংজ্ঞাটা মুখস্থ করব যাতে আমরা দিতে পারি। ওকে, দেখো জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় শিক্ষাকে মৌলিক চাহিদার মর্যাদা দিয়ে কি বলা হয়েছে? মর্যাদা দিয়ে বলা হয়েছে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কি করে? সাহায্য করে, যা তাকে আধুনিক ও উৎপাদনক্ষম করে তোলে, আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে অন্ন বস্তু, তারপর হচ্ছে পুষ্টি, আশ্রয়ের মতো অপরিহার্য যে মৌলিক যে চাহিদা রয়েছে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদা রয়েছে সেগুলো পূরণে কি করে? সাহায্য করে থাকে। আমরা খাবার খাই, বস্ত্র পরিধান করি, থাকার জন্য বসত বাড়ি করি, তো এই সব কিছু কীভাবে করি? শিক্ষা অর্জনের মাধ্যমে, কোনো একটা প্রফেশনে গিয়ে টাকা উপার্জন করি তার মাধ্যমে, তাই না? তাহলে শিক্ষা কি করে? কত কিছু করে, দেখেছো? যে শিক্ষার মাধ্যমে কি করে? মানুষের অন্ন, বস্ত্র, এখানে বস্ত্র হবে, বানানটা ভুল আসছে, অন্ন, বস্ত্র, পুষ্টি, আশ্রয়ের মতো অপরিহার্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে সহায়তা করে। দেখো, তারপর স্বাস্থ্য ও চিকিৎসা। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা পড়লাম, এবার কি? তারপরে আসছে স্বাস্থ্য ও চিকিৎসা। কেন এটা মৌলিক মানবিক চাহিদা সেটা আমরা দেখব। দেখো, স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্যই আসলে সকল সুখের মূল। ওকে, যে মানব সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সংজ্ঞা দিয়েছে। সেটা কি সম্পর্কে? স্বাস্থ্য সম্পর্কে। দেখো, স্বাস্থ্য হলো দৈহিক, মানসিক, সামাজিক দিক হতে পরিপূর্ণ কল্যাণকর অবস্থা। শুধু রোগমুক্ত অবস্থাকে আমরা স্বাস্থ্য বলতে পারি না। এখন আমি রোগমুক্ত অবস্থাকে কি করতে পারি না? স্বাস্থ্য বলতে পারি না। আমি মানসিকভাবে অসুস্থ, অনেক চিন্তিত, সেটাকেও আমি অসুস্থতা বলতে পারি। তাহলে শুধুই আমার শরীরে কোনো রোগ নেই, আমি শারীরিক দিক দিয়ে সুস্থ, সেটাকে আমরা রোগমুক্ত বলতে পারি না। মানসিক দিক দিয়ে যদি আমরা খারাপ থাকি, তাই না? দেখো, তাই স্বাস্থ্য রক্ষা মানুষের মৌলিক চাহিদার অন্যতম দরকার। স্বাস্থ্যহীনতার ফলে পরনির্ভরশীলতা, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রবণতা, শ্রমিকের উৎপাদন ক্ষমতা, আয়ুষ্কাল হ্রাস, দারিদ্রতার প্রসার, শ্রম বিমুখতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। একজন মানুষ যদি স্বাস্থ্যবান না হয়, সে শারীরিক মানসিক দিয়ে যদি সুস্থ না থাকে, তাহলে সে কোনো কাজই করতে পারবে না। তাকে সুস্থ থাকতে হবে, সব দিকে কর্মঠ থাকতে হবে। সব দিকে কর্মঠ থাকার জন্য তাকে কি করতে হবে? সুস্থ থাকতে হবে। তাহলে আমাদের মৌলিক মানবিক চাহিদার অন্যতম একটি চাহিদা হলো স্বাস্থ্য ও চিকিৎসা। ওকে, তারপর দেখো চিত্ত বিনোদন। সবার শেষে যে চিত্ত বিনোদনটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। তোমাদের সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে তোমাকে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আবার আলোচনা করবো। ওকে, দেখো চিত্ত বিনোদন, নির্মল আনন্দ ও আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। অর্থাৎ যেটা আমাকে মানসিকভাবে সুস্থ রাখবে, ভালো রাখবে, যে কাজটা করলে আমি অনেক বেশি সুস্থ বোধ করব, সব দুশ্চিন্তা থেকে দূর থাকবো, সেগুলোকে আমরা চিত্ত বিনোদন বলতে পারি। দেখো, চিত্ত বিনোদন আধুনিক শিল্প সমাজের অন্যতম কি হাতিয়ার, যা মানুষের কর্মস্পৃহাকে, কাজ করার যে ক্ষমতাকে, সেটাকে পুনরুজ্জীবিত করে। ওকে, পুনরায় তার মধ্যে সচেতনতা বা সচেতনতা ফিরিয়ে তুলে, সে কাজ করার প্রতি অনীহা আসছে না। চিত্ত বিনোদন এমন একটা মৌলিক মানবিক চাহিদা, যেটা পূরণ হলে মানুষ সবসময় কাজের প্রতি উৎফুল্ল থাকে, অনীহা থাকে না। ওকে, দেখো মনীষী হার্লট ডি মেয়র কি বলেছে? মেয়র অ্যান্ড চার্লেস কি ব্রাইট বিল কমিউনিটি রিক্রিয়েশন গ্রন্থে। তাহলে কমিউনিটি রিক্রিয়েশন গ্রন্থটা কার? ডি মেয়র অ্যান্ড চার্লেস কি ব্রাইট বিল। ওকে, চার্লেস কি ব্রাইট বিল আর মেয়র কমিউনিটি কি বলেছেন? যে কমিউনিটি রিক্রিয়েশন তার একটা গ্রন্থ, সেই গ্রন্থে চিত্ত বিনোদনের একটা সংজ্ঞা দিয়েছে। যদি এমসিকিউ আসে কমিউনিটি বা এটা কি বলে সৃজনশীল ক নাম্বার, আর এমসিকিউ যদি বলে কমিউনিটি রিক্রিয়েশন গ্রন্থটা কে লিখেছেন, তাহলে আমরা কি করব? ডি মেয়র এবং ব্রাইট বিল নামটা আমরা মেনশন করব। ওকে, দেখো
তিনি তার গ্রন্থে কি বলেছেন, চিত্ত বিনোদন মানে শুধু সময়ের শূন্যতা পূরণই নয়, সময় কাটানো নয়, বরং এর লক্ষ্য হচ্ছে সময়কে অর্থবহ ও জীবন্ত করে তোলা। অর্থাৎ আমি একটা সময় একটা কাজে ব্যয় করলাম, কিন্তু সেই সময়টা ব্যয় করার ফলে আমি কি মানসিকভাবে আগের থেকে বেটার ফিল করতেছি কিনা, আমার ভালো লাগতেছি না কিনা, সেটা কি অর্জন করতে হবে। সেটা যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার চিত্ত বিনোদনটা হয়ে গেল। তাহলে চিত্ত বিনোদন সংজ্ঞা দিয়ে কি বলেছে, যে চিত্ত বিনোদন মানে শুধু সময়ের শূন্যতা পূরণ নয়, সময়ের শূন্যতা পূরণ নয়, সময় কাটানো নয়, বরং এর লক্ষ্য হচ্ছে সময়কে অর্থবহ করা। অর্থাৎ সময়টাকে আমি খরচ করলাম, ব্যয় করলাম, সেই অনুযায়ী আমি আমার মানসিকভাবে আমি সুস্থ আছি কি না সেটাকে, বা আমি পুনরায় আবার উজ্জীবিত উৎফুল্ল হতে পারছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সেটা হতে পারলেই তাকে আমরা কি বলতে পারবো, চিত্ত বিনোদন বলতে পারবো। এটা কে বলেছে, মেয়র অ্যান্ড ব্রাইট বিল বলেছে। দেখো, মানুষের দৈহিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি চিত্ত বিনোদনের বিকল্প নেই। যদি এমসিকিউ আর সৃজনশীল ক নাম্বারে বলে যে মানুষের দৈহিক মানসিক বিকাশের জন্য নিচের কোন জিনিসটা, কোন উপাদানটা গুরুত্বপূর্ণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিত্ত বিনোদন, তাহলে আমরা কি দিব, চিত্ত বিনোদন দিব। ওকে, এই জন্য আমাদের এভাবে একটু লাইন টু লাইন একটু পড়তে হবে, মনে রাখতে হবে। দেখো, যেমন টেলিভিশন দেখা, রেডিও শোনা, কেউ টেলিভিশন কিছু নাটক আছে, তারপর ধরো কেউ নিউজ পেপার পড়ে, কেউ বিভিন্ন বই পড়ে মানসিকভাবে অনেক উৎফুল্ল হয়, প্রফুল্ল হয়, অনেক বেশি ভালো ফিল করে। হ্যাঁ, তার যত পরিমাণ দুশ্চিন্তা আছে সবগুলা কেটে যায় কার মাধ্যমে, এই চিত্ত বিনোদনের মাধ্যমে। তাহলে এই চিত্ত বিনোদনটা কি অন্যতম মৌলিক মানবিক একটা উপাদান, যেটা আগে ছিল না। আবার এটা 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 এই জন্যই চিত্ত বিনোদনকে মৌলিক মানবিক চাহিদা করা হয়েছে, কারণ এটা ছাড়া আসলে একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারে না। ওকে, দেখো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জীবিকার তাড়নায় ব্যস্ত মানুষের কাছে চিত্ত বিনোদন অনেকটা বিলাসিতার মতো অবশ্যই হয়ে গেছে। যারা শহরে থাকে তাদের আসলে চিত্ত বিনোদন, আমরা ছোটোবেলায় দেখতাম গ্রামে থাকতে বিকেল বেলাতে, মানে বিকেল হলেই সবার সাথে খেলাধুলা, মানে ওই যে মাইন্ড একটু রিফ্রেশ হয়ে যেত। সারাদিন স্কুলে পড়াশোনা করার পর সব বন্ধু বান্ধব মিলে একসাথে হই হুল্লোড়, কানামাছি, তারপর গোল্লাছড়ি ইত্যাদি খেলার মাধ্যমে এই যে চিত্ত বিনোদনগুলো, এগুলো কিন্তু শহরের বাচ্চারা পায় না। ওরা হয়তো বা বই পড়ে বা মোবাইলে কোনো শিক্ষামূলক ভিডিও দেখে, যার মাধ্যমে ওদের চিত্ত বিনোদন অবশ্যই হয়ে থাকে, তাই না? তো এই জন্য কী বলেছে দেখো, যে বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশ আছে, উন্নয়নশীল যে দেশে জীবিকার তাড়নায় মানুষ এতটাই ব্যস্ত থাকে যে চিত্ত বিনোদনে সেটা তাদের কাছে বিলাসিতা মনে হয়, তারা সময়ই পায় না। দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার আর অপূরণীয় যে সমস্যা, মানে পূরণ হচ্ছে না কেন, কি কারণে পূরণ হতে সমস্যা হচ্ছে সেটা। আচ্ছা, দেখি কমেন্ট আমি একটু দেখে নিই। আচ্ছা, দেখো, এখন আমরা কি দেবো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণীয় যে অপূরণজনিত যে সমস্যাগুলো রয়েছে, এগুলো পূরণ না হলে যে সমস্যাগুলো আমাদের হয়, আমাদের মৌলিক মানবিক চাহিদা একজন মানুষের সমাজে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কি তাদের এই মৌলিক মানবিক চাহিদাগুলো একদম অপরিহার্য। এগুলো পূরণ না হলে তাদের কি সমস্যাগুলো হয় সেগুলো আমরা একটু দেখব। এখন এটা সৃজনশীল গ নাম্বারের গ এবং গহ, আমরা 6টি যে মৌলিক মানবিক চাহিদা পড়লাম সেটা গ ঘয়ের জন্য, আর সেখানে কিছু এমসিকিউ সিকিউ এর ক নাম্বারের জন্য যেগুলো আসতে পারে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। আর সেই সাথে এই অপূরণজনিত যে সমস্যাগুলো, এগুলা একদম গ ঘয়ের জন্য, যে উক্ত বিষয়ের পূরণ না হলে কি কি সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আমরা এগুলা তুলে ধরবো। আমি পয়েন্ট আকারে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা এগুলো 2-3 বার পড়লেই তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে, পরীক্ষাতে দিতে পারবে। দেখো, পুষ্টিহীনতাকে, যে খাদ্যের 6টি যে পুষ্টি উপাদান রয়েছে, যে কোনো একটি পর্যাপ্ত পরিমাণে যদি খাদ্য তালিকায় না থাকে তাহলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ আমরা জানি খাদ্যের 6টি গুণাগুণ পুষ্টি রয়েছে, যে সেই খাদ্যকে আমরা সুষম খাবার বলি। সেই সুষম খাবারটা যদি আমরা না খেতে পারি তাহলে আমরা পুষ্টিহীনতায় ভুগবো। ওকে, দেখো এখানে কি বলেছে, যে প্রায় 2/3 নারী এবং 3/4 শিশু পুষ্টিজনিত কারণে তারা অপুষ্টিতে ভুগছে, তাদের পুষ্টির অভাব পূরণ হচ্ছে না। পুষ্টিহীনতার কারণে এদেশে হাজার হাজার শিশু প্রাপ্তবয়স্ক ব্যক্তি
রক্তশূন্যতা, চক্ষু রোগ, রাতকানা, রিকেটস ইত্যাদি রোগগুলো হচ্ছে। আমরা জানি যে খাদ্যের 6টি উপাদান যদি আমরা ঠিকভাবে না খেতে পারি, না নিতে পারি, গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই আমাদের কি করতে হবে, নিয়মিত পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে। দেখো তারপর স্বাস্থ্যহীনতা হয়ে থাকে। 2 নম্বরে হয় স্বাস্থ্যহীনতা, অর্থাৎ শারীরিক মানসিক সুস্থতার অভাবকে বলা হয় শারীরিক মানসিক সুস্থতার অভাব। শারীরিক মানসিক যে সুস্থতার যদি অভাব থাকে তাহলে আমরা তাকে কি বলবো, স্বাস্থ্যহীনতা বলবো। আমাদের দেশে অধিকাংশ মানুষ সঠিক মতো খাবার পায় না, পুষ্টিকর খাবার পায় না। হ্যাঁ, তার কারণ হচ্ছে দরিদ্র লোক, আবার অনেকে আছে সময় মতো খাবার খায় না, যার কারণে কি হয়ে থাকে, তাদের স্বাস্থ্যহীনতা হয়ে থাকে, স্বাস্থ্যের ঘাটতি হয়ে থাকে। দেখো 3 নম্বরে আছে বস্তির সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বস্তির সমস্যা অন্যতম একটা সমস্যা। কারণ এদেশে অনেক বেশি দেখো এখানে দ্রুত শিল্পায়ন, নগরায়নের ফলে নদী ভাঙ্গন, মানুষের দারিদ্রতার কারণে মানুষ কি করতেছে, মানে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। ফলে তারা কি করছে, অসংখ্য বস্তি তৈরি করছে। কারণ তাদের যারা দরিদ্র, ওরা কি ওদের তো টাকা নাই যে ওরা বাসা ভাড়া করে থাকবে, ওরা কি করছে, রাস্তাঘাটে বস্তি তৈরি করেই সেখানেই থাকছে। তাহলে এই যে আমাদের মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ না হলে বস্তি কী সমস্যা হয়, তার মধ্যে 3 নাম্বার আছে বস্তির সমস্যা। ওকে, 4 নাম্বারে দেখো অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। মৌলিক মানবিক চাহিদাটা যদি পূরণ না হতে পারে তাহলে সেখানে অপরাধ পরিমাণটা কি বেড়ে যাবে। আর আমরা জানি যে অধিকাংশ দরিদ্র ফ্যামিলির ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে যে তারা খাবার ঠিক মতো পায় না, যার কারণে চুরি করে থাকে, ছিনতাই করে থাকে, ডাকাতি করে। এগুলো কেন করে, দরিদ্রতার কারণে, যার কারণে অপরাধ বৃদ্ধি পায়। ওকে, 6 নাম্বার দেখো নৈতিক অধঃপতন। মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে নিম্নবিত্ত দরিদ্র জনগোষ্ঠীর নৈতিকতার অবক্ষয় ঘটে। ফলে সমাজে তারা কি করে, তারা চিন্তা করে না যে কোনটা সঠিক, কোনটা মানে বেঠিক। তাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, এজন্য তারা কি করবে, ওই যে চুরি ডাকাতি। মানে এই মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে, মানে তারা দারিদ্রতার কারণে পূরণ করতে পারছে না বলে তারা কি করছে, তাদের নৈতিক বিষয়গুলো চিন্তা করছে না। ওকে, দেখো 7 নম্বরে ভিক্ষাবৃত্তি। দারিদ্রতা, বেকারত্ব, নিরক্ষরতা প্রভৃতি কারণে মানুষের দৈনিক চাহিদা এগুলো পূরণ হচ্ছে না, যার ফলে তারা কি করছে, অনেকেই ভিক্ষাবৃত্তি যে পেশা সেটার সাথে জড়িত হচ্ছে। ওকে, দেখো তারপর বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা গ এবং গয়ের জন্য। আমার এই স্লাইডটা পড়লে দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়, আলহামদুলিল্লাহ সেটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর তোমাকে সিকিউ এর জন্য এক্সট্রা করে কোনো প্যারা নেওয়া লাগবে না। সিকিউ গ ঘ বলো, যেটাই বলো, যেখান থেকে আসুক এই অধ্যায়ের আমি সব সাজিয়ে দিয়েছি, তোমরা এটা একটু ভালো করে পড়বে। ওকে, এখন দেখো যে অধিক জনসংখ্যা, চাহিদা পূরণের যে অন্তরায়, মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় মানে কি, বাধা। কেন মৌলিক মানবিক চাহিদাটা পূরণ হতে পারে না, কি বাধা আছে, তার মধ্যে অধিক জনসংখ্যা। দেখো বাংলাদেশের জনসংখ্যা, মানে বাংলাদেশের যে আয়তন তার থেকে জনসংখ্যা অনেক বেশি, মানুষ অনেক বেশি দারিদ্র, যার কারণে কি এই এত বেশি মানুষের যে খাদ্যের চাহিদা এগুলো কি করতে পারে না, পূরণ করতে পারে না। বাংলাদেশ প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করছে। অনুন্নত কৃষি ব্যবস্থা, বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনুন্নত এবং প্রাচীন পদ্ধতির ফলে এদেশে প্রচুর খাদ্য সমস্যা দেখা দেয়। এখনও অনেকে দেখবে যে উন্নত যে সার, বিষ বলো, তারপর যে যন্ত্রপাতি, ট্রাক্টর, এগুলো অনেক জায়গা আছে, এগুলো ব্যবহার করে না, যার ফলে কি হয় যে শস্য উৎপাদন কম হয়, যার ফলে দরিদ্রই থেকে যায়, ওরা খাবার কিনতে পারে না। মানে সব কি এক সমস্যা, যে অনুন্নত কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে পারলে এই মানবিক চাহিদা পূরণ হতে পারবে, এটার কোনো বাধা থাকবে না। 3 নম্বর দেখো প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বহু সম্পদ কি হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে। এসব দুর্যোগ মোকাবেলার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। শিল্পায়নের কি রয়েছে, অভাব রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিল্পক্ষেত্রে বিভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে। এসব পরিস্থিতি বাংলাদেশের শিল্প খাতে উন্নয়ন সম্ভব হচ্ছে না। বেকার সমস্যা, বাংলাদেশে বেকার সমস্যা, দারিদ্র সমস্যা অন্যতম সমস্যা। এসব কারণে কি মানুষের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, তাই না? দেখো
বেকার সমস্যা, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। জনসংখ্যা বাড়তেছে, মানুষ বেকার থাকছে, কিন্তু তাদের নতুন যে কর্মসংস্থান সেটার কোনো ব্যবস্থা নেই, যার কারণে মানুষ কি একদম কর্মহীন হয়ে বসে আছে, তাদের মৌলিক চাহিদা ঠিক মতো পূরণ হচ্ছে না মানুষের। দেখো তাহলে আমরা এগুলা ঘয়ের জন্য একদম আমি পয়েন্ট করে দিয়েছি। যদি সৃজনশীল বলে যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা যে অন্তরায় কি কি বিষয় রয়েছে বা অন্তরায় কি কি বিষয় রয়েছে, তখন আমরা কি করব, এটা ব্যাখ্যা করে দিব। দেখো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ, কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই সমস্যা থেকে উত্তরণের, অর্থাৎ এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য। ওকে, এই বিষয়টা সৃজনশীল ঘয়ের জন্য ইম্পর্টেন্ট যে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, বুঝিয়ে বলো। তখন আমরা এরকম আমি যে পয়েন্ট আকারে দিয়েছি এই সবগুলো এরকম পয়েন্ট আকারে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। ওকে, দেখো সার্বজনীন শিক্ষা কর্মসূচি, অর্থাৎ সবার জন্য শিক্ষার কর্মসূচি। মানুষ শিক্ষিত হলে সচেতন হবে, সচেতন হলে জনসংখ্যা কম বৃদ্ধি পাবে, তারপর তারা নিজেরা ইনকাম করতে পারবে, তাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু পূরণ হবে। এজন্য প্রথমে কি করেছে সরকার, যে সবার জন্য সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করা। এজন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক। অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা বইয়ের কেনার কারণে কি সন্তানদের পড়াশোনা করে না, যার কারণে তারা অশিক্ষিত থাকে, দেশের বোঝা হয়ে পড়ে থাকে। এজন্য সরকার কি করেছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ব্যবস্থা করেছে, যাতে তারা প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা হলে যাতে তারা পেতে পারে। উপবৃত্তি আর শিক্ষাবৃত্তি, দেখো উপবৃত্তি দিয়েছে যারা দরিদ্র, আর শিক্ষাবৃত্তি যে যারা অনেক বেশি মেধাবী তাদের জন্য, যাতে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে। কারিগরি শিক্ষার প্রসার, অর্থাৎ হাতে কলমে ব্যবহারিক যে শিক্ষাটা দেওয়া হয়, যার মাধ্যমে তারা কোনো একটি প্রফেশনে জয়েন করতে পারে। দেখো আধুনিক শিল্প নির্ভর সমাজে অর্থনৈতিক যে সচ্ছলতা, অনয়নের কারিগর ক্ষেত্র, আনয়নে দেখো কারিগরি যে ক্ষেত্রটা আছে সেটার ভূমিকা একদম অনেক 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 বেশি। খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টিমান সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং লাভজনক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠিত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তার মানে এই লক্ষ্যগুলো, এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারলে, এগুলো যদি বাস্তবায়ন হয় অবশ্যই এগুলো বাস্তবায়িত হচ্ছে, সেগুলো হতে পারলে সমাজে আমাদের মানুষের কি মৌলিক মানবিক চাহিদাটা পূরণ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অর্থাৎ সমাজে বসবাসরত অসহায় দুস্থ যে মানুষ রয়েছে তাদের যে আর্থিকভাবে সহায়তা, তাদের যে আর্থিকভাবে একটা সাপোর্ট দরকার, সেটা সরকার দিয়ে থাকে বিভিন্ন ভাতা। দেখো বয়স্ক ভাতা আছে, দুস্থ মহিলা ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা ইত্যাদির মাধ্যমে সরকার কি করে থাকে, তাদের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটা সচ্ছলতা প্রদান করে থাকে। তারপর আছে বস্ত্র, সরকারি ও এনজিও সহায়তায় গার্মেন্টস কর্মসংস্থান, যার মাধ্যমে লাখ লাখ শ্রমজীবী মানুষ কর্মসংস্থান তৈরি হচ্ছে। দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের কি মাঝে শীত যে বস্ত্রটা সেটা বিতরণ করা সম্ভব হচ্ছে। বাসস্থান, গৃহহীন পরিবারকে সরকারি সমস্যাজনিত খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। যাদের একদমই ঘর বাড়ি নাই, নদীতে ভেঙে গেছে বা তাদের কোনোভাবে তাদের ঘর বাড়ি রাস্তাঘাটে ঘুরে ফিরে, তাদেরকে কি করেছে সরকার খাস জমিতে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, তারা সেখানে থাকে। দেখো গৃহঋণ যে সহায়তা, নিম্ন আয়ের মানুষজনের জন্য মানে সহজে শর্তে, আবার সেখানে সহজে কিছু অল্প পরিমাণ মুনাফা যে ঋণগুলো রয়েছে এগুলো অসহায় মানুষদের দিয়ে থাকে, যাতে তারা সেই ঋণগুলো গ্রহণ করে ব্যবসা করতে পারে বা কোনো একটা আয়ের ব্যবস্থা করতে পারে, নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে। দেখো পরিবার পরিকল্পনা সেবা ও প্রজনন যে স্বাস্থ্য কর্মসূচি আছে, অনেক নিরক্ষর মানুষ আছে গ্রাম অঞ্চলে বসবাস, সেটা সব অঞ্চলে, হ্যাঁ মানে গ্রামে বসবাস ম্যাক্সিমাম, তো আমরা বলি যে গ্রামের মানুষই মানে বুঝতে চায় না যে মানে অতিরিক্ত জনসংখ্যা, অতিরিক্ত সন্তানের ফলে তাদের যে সমস্যাটা হয়ে থাকে, কারণ সবার তো মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তো এই বিষয়ে পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্যসেবা
কিছু কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে, যার মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করা হয়। ওকে, মানে এইসব কার্যক্রমের মাধ্যমে আর এইসব পদক্ষেপের মাধ্যমে মৌলিক চাহিদা পূরণের সম্ভাবনা রয়েছে। সরকার এইসব পদক্ষেপ গ্রহণ করেছে যাতে মানুষের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হতে পারে। আচ্ছা, আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে আমি আলোচনা করলাম। এর বাইরে থেকে ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন আসবে না। তোমরা যদি ভালোভাবে এই স্লাইডটা পড়তে পারো তাহলে সিকিউ বলো এমসিকিউ কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, তোমরা উত্তর দিবে। ওকে, দেখো কোন মৌল মানবিক চাহিদা বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, শুধু ভালোভাবে বুঝতে পারলে হবে না, এটাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা তোমরা এখন আনসার করবে। এতক্ষণ কমেন্ট করলে আমি তো দেখতে পারিনি, এবার তোমরা আনসার করবে। যা দেখো যে কোন মৌল মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে খাদ্য আছে, শিক্ষা আছে, বিনোদন আছে, বস্ত্র আছে। আনসার করো তাড়াতাড়ি। আচ্ছা, দ্বিতীয় পত্রের কয়টা অধ্যায় পড়াবেন? অর্থাৎ 60%, দ্বিতীয় পত্রের আমরা 60% শেষ করাবো। খাদ্য। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে আনসার যে মৌল মানবিক চাহিদার সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? খাদ্য। দেখো, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে প্রধান যে অন্তরায় মানে কি? অন্তরায় মানে বাধা। তাহলে প্রধান যে বাধাটা আছে সেটা কোনটা হবে? আনসার করো তাড়াতাড়ি। দ্বিতীয় নাম্বার এমসিকিউটা আনসার করো তোমরা। ফাতেমা তু জোহরা বলেছে ক। তোমরা একটু করে দ্বিতীয় নাম্বার আমি এমসিকিউ দেখাচ্ছি, দ্বিতীয় ক এরকম করে আনসার করলে আমি বুঝতে পারবো। ওকে, নাহলে আবার আমি ভাববো যে তুমি 1 নাম্বারেরটা আনসার করছো নাকি দ্বিতীয় নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় আনসারটা কি পেলাম? যে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান যে বাধা সেটি কি? অতিরিক্ত জনসংখ্যা। তারপর দেখো নিচের কোনটি মৌলিক চাহিদা? আমি বলেছি মৌলিক চাহিদা আর মানবিক চাহিদা বিষয়টা 2 রকম। এখন এখানে শুধু বলেছে মৌলিক চাহিদা, কোনটা হবে? 3 কোনটা হবে বলো তো? তিন লেখে আনসার লিখবে। 3 ক হবে না, খ হবে না, গ হবে। ওকে, 3 তারপর দিয়ে আনসারটা লিখবা। 3 কি হবে বলো? আচ্ছা, 3 ক নিচের কোনটি মৌলিক মানবিক চাহিদা? তাহলে কি হবে? খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বিনোদন। তার মধ্যে হবে খাদ্য। গুড। তারপর দেখো কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে? আমি এটি পড়িয়েছি তোমাদেরকে, বলো 4 নাম্বারে কোনটা হবে? তোমাদের সবগুলা সঠিক হয়েছে যারা আনসার করছো। ফাহিমা, ফাহিস, সুমানা আক্তার, দিবসের তারা, মীরা দাস, স্বর্ণা মজুমদার। এখন 4 নাম্বারটা বলো, কোনটি মানুষের কর্মস্পৃহাকে পুনরুজ্জীবিত করে? 4 নাম্বারটা বলো, 4 নাম্বারটা। আমি 4 নাম্বারে বলেছি যে কোনটি মানুষের কর্মস্পৃহাকে পুনরুজ্জীবিত করে, অর্থাৎ কাজ করার যে ক্ষমতাটা সেটা কিভাবে আবার মানে উৎফুল্ল করে। আমার আমি কাজ করতে করতে মানে টায়ার্ড হয়ে গেছি, এখন উৎফুল্ল করার জন্য আমার ভেতরে সেই এনার্জি জাগানোর জন্য আমার কি দরকার বলো তো? চিত্ত বিনোদন। আফিয়া ফারজানা, মীরা দাস, আমাইরা বিশ্বাস,
আচ্ছা সবার নাম তো এত বলতে গেলে অবস্থা খারাপ। চারে যারা ক নাম্বার বলেছো তাদেরটা সঠিক হয়েছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা সঠিক বলেছো। যারা সঠিক বলতে পারোনি তারা দেখে রাখো যে মানুষের কর্মস্পৃহাকে পুনরুজ্জীবিত করে ওমা চিত্ত বিনোদন। ওকে, তারপর দেখো ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির রচয়িতাকে। 5 নাম্বারটা বলো, ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বলবে। আর তোমরা নিয়মিত ক্লাস করবে। আজকে 307 জন, মাত্র 307 জন। কতগুলা স্টুডেন্ট তোমরা রেজিস্ট্রেশন করেছো, সেখানে মাত্র 305 জন। আচ্ছা 5 নাম্বারটা বলো তো। আচ্ছা হাইফা মনি, আমার নাম এইবারও বললো না। ঠিক আছে, আমি এই তোমার নাম বলেছি হাইফা মনি। আচ্ছা 5-এ কোনটা হবে? রবার্ট এল বার্কার। আচ্ছা 5 নাম্বারে যারা ক নাম্বারটা দিয়েছো তাদেরটা হয়েছে, আর যারা জানো না তারা একটু দেখে নিও। ওকে, আচ্ছা নাদিয়া সুলতানা বলেছে খুব ভালো লেগেছে আপু, রেগুলার ক্লাস করতে হবে। এই যে তোমার নামটা আমি দেখে রাখলাম, তুমি যদি নেক্সট ক্লাসে না থাকো তাহলে আমি কিন্তু তোমার জরিমানা হবে। সবাই থাকবে। আচ্ছা দেখো গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় কিসের অভাবে বলো তো? 6 নাম্বারটা বলো। 6 দ্রুত 6 নাম্বারটা চলে যাও। 6 নাম্বারটা বলো। আচ্ছা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আমি চাইবো, আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শেষ হয়ে গিয়েছে, তো দ্বিতীয় পত্রের যে এই প্রথম অধ্যায়টা তোমাদের যার যার কাছে যে রাইটারই বই আছে না কেন, তোমরা কি করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটাবার রিডিং পড়বা। রিডিং পড়ে তোমার যদি মনে হয় যে এটা আমার সিকিউ আসতে পারে, সরি এমসিকিউ আসতে পারে, এটা আমার পড়া দরকার। আর এমসিকিউ যদি তুমি ভালো করতে চাও, তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের মানে A to Z তোমাকে একটু রিডিং পড়তে হবে, বুঝছো? তোমরা এমসিকিউ 100% প্রিপারেশন নিতে চাইলে তোমাকে অবশ্যই পুরো বইটা একবার করে রিডিং পড়তে হবে অন্তত। আর সিকিউ এর জন্য যদি বলো, আমি স্লাইডে যা সাজিয়ে দিয়েছি এর বাইরে একটু আসবে না সিকিউ। আর এমসিকিউ এর জন্য তোমাকে পুরো বইটা একটু একটু রিডিং পড়ে জাস্ট মার্ক করতে হবে, অত ঝামেলা নেই তুমি, কারণ ওখানে 4টা অপশন দেওয়া থাকে, ওটা বুঝতে অসুবিধা হবে না। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সিকিউ এমসিকিউ এর জন্য আলাদা করে একদম সাজেশন দেওয়ার জন্য। ওকে, আচ্ছা একজন বলেছে আমাকে যে আপু আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন। আমি প্রথমে আসলে আমার পরিচয়টা দিয়েছি, হয়তো তুমি তখন অ্যাটেন্ড করোনি। আমি আবার আমার পরিচয় দেই এখন, যেহেতু 310 জন আছো তোমরা। আমি তাসজিন আক্তার, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে। আচ্ছা তাহলে গলগণ্ড হয় কিসের অভাবে? 6 নম্বরে। আচ্ছা 6 আয়োডিন, হ্যাঁ আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড রোগটা হয়ে থাকে। গলগণ্ড রোগটা কি বলো তো? ওই যে গলার এখানে ফুলে যায় না, সেটাকে গলগণ্ড রোগ বলে। আচ্ছা দেখো কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে। আমি বলেছি কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক 2 জন ছিল। ও না, এটা কমন হিউম্যান নিডস। কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে বলো। আচ্ছা আমার কমেন্ট কি আপু দেখেন আলি? যে আসলে সবার কমেন্ট আমি চেষ্টা করব সবারটা পড়ার। তোমরা রেগুলার হবা, ক্লাস করবা। আজকে আমি তোমাদের প্রথম মানে মিশন টেস্টে ক্লাসে প্রথম ক্লাস ছিল তোমাদের, এক দেখাতেই এত সবার নাম তো আমি মনে রাখতে পারবো না বা বলতে পারবো না। হয়তো আজকে যার নাম বলেছি কালকে বলবো না, যার নাম আজকে বলিন তারটা হয়তো বলবো। ওকে, মন খারাপ করার কিছু নেই। আচ্ছা 7 নাম্বারটা বলো তো একটু। 7 খ, 4 লুটে কি হবে? টুলে। 4 লুটে টুলে হবে। ওকে, কমন হিউম্যান নিডস, এটা এমসিকিউ আছে, দেখবা যে সৃজনশীল কয়ে এসে বসে আছে যে 4 লুটে কমন হিউম্যান নিডস গ্রন্থটা কে লিখেছে?
তখন আমরা চার্লেটে টুলেটা লিখে দিব। নামটা একটু ভালো করবো, স্পেলিং যাতে ভুল না হয় একটু দেখবা। দেখো, মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি? আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। মাহমুদুল হাসান মুন, ওয়েলকাম। আচ্ছা, তোমরা রেগুলার ক্লাস করবে, সবাইকে আমি নাম ধরে ডাকবো ইনশাল্লাহ। আচ্ছা, 8 নম্বরে কি হবে বলো তো? আচ্ছা, 8 নম্বরে কি হবে বলো, তাড়াতাড়ি রিপ্লাই দাও। হ্যাঁ, মেহিনা মিনি, আমাইরা বিশ্বাস, দিবসের তারা, ফাহিমা ফাহি। আর যে 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 নামটা E''WR, এটা কি নাম বলো তো? রাহুল, মানে এটার মানে কি? E''WR মানে কি? এমন নাম দাও তোমরা। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করেছো 8-এর খ নাম্বার, তোমাদেরটা সঠিক হয়েছে। এখন সবার নাম ধরে তো ডাকা আমার আসলে সম্ভব হয় না। আচ্ছা, সমাজ বিজ্ঞানী টুলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার? আমরা শুরুতেই বলেছি মৌলিক মানবিক চাহিদাটা টুলের মতে কত প্রকার। 9 নাম্বারটা দেখো। আচ্ছা, মাইশা আক্তার, আমি এবার দেখেছি। জান্নাতুল রশনি। আচ্ছা, 9 নাম্বারটা বলো। আচ্ছা, এই যে শার্টল টুলে হবে, এটা চার্লট টুলে হবে না? চার্লট টুলে বলা যায় এটাকে, ওকে। একজনে বলেছে যে শার্টল টুলে হবে, এটাকে চার্লট টুলেও বলা যায়। আচ্ছা, 9 নম্বরে 9 গ, অনেকে আনসার করেছো। এখন সবার নাম এখন আমি যদি না বলি কারোর নাম হয়তো মন খারাপ করবে। সবাইকে ধন্যবাদ। 9 গ 6। এখন 10 নম্বরটা দেখি আমরা। সমাজ বিজ্ঞানী টুলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার? এটা আনসার দেওয়া। আচ্ছা, শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বেশি দরকার কোনটি বলো? 10 নম্বরটা বলো তো তোমরা। শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বেশি দরকার কোনটি? বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিত্তবিনোদন, কোনটা বেশি দরকার? অচেনা নীলপরি, তোমার নাম আমি কিভাবে দেখবো? তুমি নামটা ঠিক করবা। তোমার অচেনা নীলপরি কেন? তোমার নাম নাই, নাম দিবা। আচ্ছা, 10-এ কি হবে? গ। গ কেন হবে বলো তো? গ কেন বললা তোমরা? আরেকজন লিখেছে চিত্তবিনোদন। মানসিক বিকাশ কিভাবে হয় মানুষের? সেটা প্রত্যেকটা মানুষের মানসিক বিকাশ কিভাবে হয়? চিত্ত বিনোদনের মাধ্যমে। আচ্ছা, যারা বাসস্থান বলেছ তারা আমাকে লজিক দেখাও যে কেন এখানে বাসস্থান হবে। আর যারা চিত্ত বিনোদন বলেছ তারা বলো কেন এখানে হবে। একটা শিশুর মানসিক বিকাশ, শিশু হওয়ার পরে তো চিত্ত বিনোদনের সাথে মানে পরিচয় এরকম করে হতে পারে না। হ্যাঁ, শিক্ষা হবে, তার পারিবারিক শিক্ষা, তারপর প্রাতিষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লামিয়া হুসেইন আপু খ বলছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাস করেছো। তোমরা আশা করি তোমরা নিয়মিত ক্লাস করবে। আর আজকের ক্লাস থেকে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলহামদুলিল্লাহ অনেকটা কাভার হয়ে গিয়েছে আমি মনে করি। তারপর সাজেশন যা দরকার দেওয়া হবে। তোমাদের 60% সিলেবাস দ্বিতীয় পত্রের কমপ্লিট করানো হবে। আর আমি মনে করি দ্বিতীয় পত্রের 60% যদি তুমি পড়তে পারো, তোমার ভালো রেজাল্ট করতে আর একটু পড়া লাগবে, যেহেতু 60। কিন্তু তুমি ভালো একটা মার্কস পাবা, মানে খারাপ না, মানে A+ থেকে কম, মানে এ পাবা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
নিয়মিত ক্লাস করবে, যারা ক্লাস করবে না তাদেরকে আমি ফাইন করব, তাদেরকে আমি ক্লাস থেকে বের করে দেব। ওকে? আচ্ছা, মীরা দাস বলেছে লাস্টটাই ভুল হয়েছে। ভুল থেকেই মানুষ শিখে, ভুল করবে তুমি, এটা আর জীবনে প্রথমে ভুল করেছো, এখন শিখেছো, জীবনে আর দ্বিতীয়বারটা ভুল করবে না। আচ্ছা ইরা, তোমার নাম আমি দেখেছি, পড়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই আজকের মতে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।